सांसों पे रखा हुआ तेरे होठों का सत्य अभी है वही रात का नशा अभी होठ पे नया नहीं रात का नशा होठ पे नया नहीं। আসসালামু আলাইকুম আর্মিজ, আমি চলে এসেছি একটা মাসুদ মার্কা স্টোরি নিয়ে। কারণ আমি এটা বুঝে গেছি মাসুদ মার্কা স্টোরি না দিলে আমার চ্যানেলের ভিউ বাড়বে না। মানে এটা কোনো কথা বলো? আমি না অন্য আপুদের চ্যানেলগুলো ভিজিট করছি, তো যাদের মানে স্টোরিতে একটু বেশি রোমান্টিক থাকে না, তাদের স্টোরিগুলো দেখে অনেক ভিউ আসে। মানে একটা আপুর চ্যানেল দেখে আমি অবাক, কি বলবো তোমাদের। আপুটার এখনো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি, অথচ তার একটা স্টোরিতে 63K ভিউ। ভাবতে পারছো? আই এম তো অবাক। তো ভাবলাম কেননা আমিও এটা একটু অ্যাপ্লাই করি। আর আরেকটা কথা বলে রাখি, স্টোরিটা হিন্দু ধর্মের ওপরে। এখন তোমরা বলতে পারো আমি মুসলমান হয়ে কেন হিন্দু ধর্মের ওপরে ভিডিও বানাচ্ছি। আসলে যে আপুটা স্টোরিটা লিখছে না, ওই আপুটা হিন্দু ধর্মের ওপরেই লিখছে। তো আমার মনে হয় মানে আমাদের সাথে হয়তো যায় না, ওটা যেভাবে লেখা আছে সেভাবেই ঠিক আছে। সো এটার জন্য আর কি ওইভাবেই দিয়ে দিচ্ছি। আর আমার যে হিন্দু আপিগুলো আছে যারা আমাকে সাপোর্ট করে, এটা আমি তাদেরকে ডেডিকেট করলাম। ওকে? আর হ্যাঁ, আমি জানি আর্মি মানেই মাসুদ, একটু কম আর বেশি। যেমন আমি একটু কম, বাট আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছি। তো তোমরাও একটু বেশি বেশি ভিউ করো, কেমন? একটু বেশি বেশি দেখবা, একটা স্টোরি 2-3 বার দেখবা। সো চলো, অনেক ভাট বকে ফেলছি, এবার শুরু করি। গল্পের শুরুতে আগে চলো পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। গল্পের নায়িকার নাম হলো কিম তেহিয়ং। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে। তার বাবা সোবেন ব্যবসায়ী, মা ইয়নজুন গৃহকর্মী। তে হচ্ছে বাবা মার একমাত্র সন্তান এবং খুব আদরেরও বটে। এবার আমাদের গল্পের নায়কের নাম হলো জিয়ন জাংকুক। নায়কের কাজকর্ম সম্পর্কে না হয় ধীরে ধীরেই জানতে পারবে। বাবা মিস্টার নামজুন, মা সিওকজিন। জাংকুক তাদের একমাত্র ছেলে। জাংকুকদের বাড়িটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, মানে অনেকে আছে। কাকা লি জংসুক, কাকিমা আইইউ। কাকার একটা ছেলে আছে জেইহব। দুঃসম্পর্কের একটা বড় ভাই আছে সুগা, আর ভাবিও আছে, তার নাম জিমিন। ও তাদের একটা ছোট ছেলেও আছে, তার নাম ইয়নমিন। সব মিলিয়ে বেশ অনেকজনই থাকে এই বাড়িতে। জেইহব এই বছর মাধ্যমিক দেবে, আর ইয়নমিন ক্লাস 3-তে পড়ে। এবার চলো গল্পে ফিরি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে করতে জানতে পারলাম আজ বাবার সঙ্গে নাকি কোথাও যেতে হবে। তাই বাবাকে জিজ্ঞেস করেই ফেললাম, আমরা কি কোথাও যাব বাবা? আর গেলেও বা কোথায় যাব? আগে চল না, গেলেই জানতে পারবি। এখন যা, গিয়ে রেডি হয়ে নে। বাবা একটু রাগী, তাই আর প্রশ্ন করলাম না। বাবার কথা মতো খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে চলে গেলাম। রুমে এসে পড়লাম মহা ঝামেলায়। কারণ কোথাও যাওয়ার হলে আমি এটা বুঝতে পারি না যে আমার কোন জামাটা পরে যাওয়া উচিত। আসলে বেশি থাকলে যা হয়। অনেক ভেবে ভেবে একটা লাল রঙের চুড়িদার পরে নিলাম। গোল্ডেন সুতার খুব সুন্দর কাজ করা, আর ওড়নাটা এক সাইডে পিন করে ছেড়ে দিলাম। কানে পরলাম ছোট ছোট দুটো দুল। বাম হাতে ঘড়ি আর ডান হাতে কিছু চুড়ি। কপালে একটা ছোট্ট কালো টিপ, আর ঠোঁটে হালকা লিপ বাম। চুলগুলো ছেড়েই দিলাম, কারণ আমার চুলগুলো অনেক বড়, কোমর থেকে 2 বিদ্যা নিচ পর্যন্ত। রেডি হয়ে চলে গেলাম নিচে। গিয়ে দেখলাম বাবা আগে থেকে রেডি হয়ে বসে আছে। বাবা, আমি রেডি, চলো। হ্যাঁ মা, আমিও রেডি। তাহলে ইয়নজুন, আমরা এলাম। তারপরে বাবা আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ বাবা আমাকে বলল, তুই একটু গাড়িতে বস। কিন্তু বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাবা কিছুটা মুচকি হেসে বলে,
তোর হবু শ্বশুর বাড়িতে যাচ্ছি। বাবার কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না যে বাবা একদম সত্যি কথা বলছে। কারণ কয়দিন ধরে বাবা আর মা আমার বিয়ে নিয়ে আলোচনা করছিল। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি? দেখ মা, আমি তো তোকে আগেই বলেছি, তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে তুই আমাদেরকে বলতে পারিস। কিন্তু তুই তো বললি সেরকম কেউ নেই, তাই আর বেশি দেরি করতে চাই না। আর তাছাড়া জাঙ্কুক খুব ভালো ছেলে, ওর বাবা আমার খুব ভালো বন্ধু, তাই ভাবলাম বন্ধুত্বের সম্পর্কটা এবার নতুন নাম দেওয়া যাক। বাবার কথার উপরে আর কোনো কথা বললাম না। আচ্ছা বাবা, তুমি যা ভালো বোঝো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। শোন, ওদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড়, সবার সাথে খুব ভালো ব্যবহার করবি আর হাসি খুশি থাকবি। মাথা নেড়ে সম্মতি জানাই আমি। আচ্ছা বাবা। ৪৫ মিনিট পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা ৩ তালা, আকাশি কালারের রং, বেশ সুন্দর দেখতে। বাবার মুখ দেখে বুঝতে পারলাম এটাই সেই বাড়ি। গাড়ি থেকে নামতেই দেখলাম ৩ জন মহিলা আর ২ জন পুরুষ আমাদের দিকে এগিয়ে এলো। মহিলাগুলোর মধ্যে বয়স্ক মহিলাটি আমাকে বলল, আয় মা, ভেতরে আয়। ওনার কথার মধ্যে এত মায়া যে আমি ওনার কথা মতো ওনার সাথে ভেতরে যেতে নিলাম। যাওয়ার সময় মহিলাটি বাবার দিকে তাকিয়ে বলল, সুবিন ভাই, মেয়েকে নিয়ে গেলাম, কিন্তু ও শুধু আমার মেয়ে নয় ভাবি, এখন তোমাদের বাড়ির বউ। হঠাৎ এইসব কথা শুনে আমার ভীষণ লজ্জা পেতে শুরু করলো। তখন পাশ থেকে আমার থেকে একটু বড় একজন মহিলা বললেন, তে মনে হয় লজ্জা পাচ্ছ? কথার কোনো উত্তর না দিয়ে ওনাদের সঙ্গে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম বাড়িটা বেশ বড়। মহিলাটি আবারও বলল, তে আমি কিন্তু তোমার যা, তাই আমাকে দিদি ভাই বলবে, কেমন? আর ও আমার ছেলে ইয়নমিন। যা কথাটা শুনে লজ্জা লাগছে, তবুও বললাম আচ্ছা। পাশ থেকে আরো একজন বলে উঠল, আর আমি কিন্তু তোর কাকিমা হই। তুই আমাকে জাঙ্কুকের মতো কাকিমণি বলিস, আর ও হলো আমার ছেলে, যেই হোক তোর ভাইয়ের মতো হয়, তুই ওর নাম ধরেই ডাকতে পারিস। আচ্ছা, লক্ষ্মী মেয়ে আমার, বলেই কাকিমণি কপালে একটা চুমু দিয়ে দিল। এদের সবার সাথে তো আমার আজই দেখা হয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যেন এরা আমার কত আপন। একেই হয়তো জয়েন্ট ফ্যামিলি বলে। এবার আমার পালা, আমি জাঙ্কুকের মা হই। এতক্ষণে আমি বুঝে গেছি যে ছেলেটির সাথে আমার বিয়ের কথা হচ্ছে, যাকে আমি এখনো দেখিও নি, তার নাম জাঙ্কুক। নামটা কিন্তু বেশ সুন্দর। জানোতে, আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে, তাই বড় কাকাই তোমার বাবাকে ফোন করে বলল, আজ লক্ষ্মী পূজার দিনে আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আয়। ব্যাস, তোমার বাবাও তাই তোমাকে নিয়ে চলে এলো। আচ্ছা, বলছি বাবা কোথায়? মানে আসার পর থেকে তো দেখতে পাচ্ছি না, তাই আর কি। ও, মেসোমশাই তো কাকাইয়ের সঙ্গে বাইরে গিয়েছে। ও আচ্ছা, পূজার কাজে যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন, আমি করব। একিতে, তুমি এভাবে কেন বলছো? এটা তো তোমারও বাড়ি, আর তুমি এখানে সমস্ত কাজ করতে পারো যেটা তোমার ভালো লাগবে। আর এই শোনো, আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলো না, আমি তো তোমার বোনের মতো। আচ্ছা ঠিক আছে দিদি ভাই। এই তো আমার লক্ষ্মী বোন, তুমি চলো তো ওপরে, চলো ওপরে গিয়ে একটু বসবে। তারপর আমার হাত ধরে উপরে নিয়ে গেল। একটা রুমে বসতে বলে দিদিভাই ফোন বের করে কাকে যেন ফোন করলো। এই জাঙ্কুক, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? যাবার সময় কতবার বললাম আসতে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, আর তোমার এখনো আসার নাম নেই। মেয়েটা আর কতক্ষণ একা একা বসে থাকবে? দিদিভাইয়ের কথা শুনে বুঝতে আর বাকি রইল না যে ফোনের ওপারে কে আছে। লজ্জায় তো আমার প্রাণ যায় যায় অবস্থা একেবারে। দিদিভাই ফোন রেখে বলল, তে তুমি একটু বসো, আমি নিচে থেকে আসছি। দিদিভাই চলে গেল, আর আমি ঘুরে ঘুরে পুরো রুমটা দেখতে লাগলাম। বেশ সুন্দর পরিপাটি করে গোছানো, ঘরের সাথে সেট একটা বাথরুম আছে, আর একটা বড় বেলকনিও আছে। বেলকনি দেখবার লোভটা আর সামলাতে পারলাম না। বেলকনিতে গিয়ে আমার চোখগুলো বড় বড় হয়ে গেল, কারণ বেলকনিটা অনেক বড় আর নানান রকম ফুল গাছ দিয়ে ভরা।
মাঝে একটা দোলনা আছে আর এক সাইডে দুটো বেতের চেয়ার আর একটা টেবিল আছে। আর এক সাইডে একটা অ্যাকোরিয়াম আছে, যেটা দেখে আমার চোখটা আটকে গেল। এত সুন্দরও কারোর বেলকনি হয়। অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়াতেই একটা বাচ্চার গলা আমার কানে এলো। কাম্মা, ওটাতে হাত দিও না, ওটাতে হাত দিলে কাকাই খুব বকে। বাচ্চাটার কথাই একটু অবাক হলেও পরে বুঝতে পারলাম যে ও আমাকেই বলছে। আমিও মনে মনে ঠিক করে নিলাম ওর কাছ থেকেই জানতে হবে জাংকুক কেমন মানুষ, কারণ বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। তা ইয়নমিন বাবু, কাকাই বুঝি খুব রাগী? হ্যাঁ কাম্মা, কাকাই কিন্তু খুব রাগী। কাকাইকে তো সবাই ভয় পায়। আমি আর জেহব কাকাই তো জাংকুক কাকাইয়ের ঘরেও আসি না। এই রে, এবার তো আমারও ভয় লাগছে। তুমি সত্যি বলছো ইয়নমিন, তোমার কাকাই খুব রাগী? হ্যাঁ কাম্মা, কাকাই তো শুধু কথায় কথায় ধমক দেয়। কাকাইয়ের যদি কেউ কথা না শুনে তাহলে কাকাই তাকে শাস্তি দেয়, এমনকি মারেও। ইয়নমিনের কথা শুনে এবার তো আমি কেঁদেই ফেলবো। ঠিক সেই সময় কি এত কথা হচ্ছে দুজনের শুনি। চমকে উঠে সামনে তাকাই। ও দিদি ভাই, না তেমন কিছু না। ওই ইয়নমিন বলছিল যে। ইয়নমিন আবার কি বলছিল? মা, আমি বলছিলাম কাকাই কতটা রাগী, রেগে গেলে কাকাই খুব বকে সবাইকে। চুপ কর, তোকে এসব কে বলতে বললো? তুই গিয়ে দেখ জাংকুক এসেছে কিনা। দিদি ভাই, ইয়নমিন কি সত্যি বলছিল? দেখোতে, ছেলেদের রাগ বেশি হয়, সেই তুলনায় আমাদের জাংকুকের রাগটা আরও একটু বেশি। বিশ্বাস করো, ওর মনটা খুব ভালো। চিন্তা করো না, দেখবে ও তোমাকে খুব 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 ভালোবাসবে, কারণ তুমি এত মিষ্টি একটা মেয়ে। আমি ভালোভাবে বুঝতে পারছি যে কোনোদিন ওই জাংকুকের হাতেই আমি মরব। মনে মনে কথাগুলো বললেও মুখে বলি হুম। দিদি চলে গেল আর আমি বেলকনিতেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা কালো রঙের গাড়ি ঢুকলো আর আমার বুকের ভেতর কেমন ধুকপুক শুরু করলো। কালো গাড়িটা থেকে একটা ছেলে বেরিয়ে এলো। ছেলেটাকে দেখে আমি রীতিমতো ক্রাশ খেলাম, কারণ ফর্সা গায়ে আকাশি রঙের একটা পাঞ্জাবি, নিচে একটা কালো রঙের জিন্স প্যান্ট পরেছে, একটা কালো রঙের ঘড়ি আর ডান হাতে একটা ব্রেসলেট। ব্যাস, এতেই পুরো হিরো লাগছে। ছেলেটাকে দেখে বোঝাই যাচ্ছে রোদে প্রচুর কষ্ট করে বাজার করেছে, কিন্তু এই রোদের মধ্যে ঘামাতো মুখটাতে যেন এক অদ্ভুত ভালো লাগা আছে, যা আমার দুটো চোখকে তৃপ্তি দিচ্ছে। কিন্তু শিওর হতে পারছি না যে এটাই জাংকুক কিনা। ভাবনাটা সত্যি করে দিল ইয়নমিন। উফ, লাস্ট মোমেন্টে এসে না হলে মা বলতেই পারে না ফুল আর মিষ্টি আনার কথা। বাইরে যা রোদ, আমার 12টা বাজিয়ে দিল। ফুল আর মিষ্টির ব্যাগটা নিয়ে বাড়িতে ঢুকছিলাম, তখনই ইয়নমিন এসে বলল, কাকাই কাকাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো, নতুন কাম্মা তোমার অ্যাকোরিয়ামে হাত দিচ্ছিল, তাই আমি বকে দিয়েছি তোমার হয়ে। ঠিক করেছি না কাকাই? ইয়নমিনের কথার উত্তর দিতে যাব, তখনই আমার মনে হলো আমার ঘরের ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। উপরে তাকাতে আমার চোখটা আটকে গেল। লাল রঙের চুড়িদারে একটা লাল পরী আমার বেলকনিতে দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমি মনে মনে বলেই ফেললাম, অসাধারণ। দুজন কিছুক্ষণ দুজনের চোখের দিকে তাকিয়ে রইলাম। ইয়নমিনের ডাকে হুঁশ ফিরল আমার। কাকাই, ও কাকাই, বকে ভালো করিনি বলো? তের এখন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এতক্ষণ ওনার দিকে এভাবে হা করে তাকিয়েছিল জন্যে এক দৌড়ে ঘরে চলে গেল। এই ইয়নমিন, ওটাই কি সেই তে? হ্যাঁ গো কাকাই, ওটাই তোমার বউ, আমার কাম্মা। দাঁড়া, খুব পেকেছিস না তুই? আচ্ছা ইয়নমিন, তুই আমার সম্বন্ধে আবার ওকে কিছু বলিসনি তো? বলেছি তো কাকাই, তুমি খুব রাগী, রেগে গেলে খুব বকো, তোমাকে দেখে বাড়ির সবাই ভয় পায়, আর রেগে গেলে তুমি মারো। ইয়া আল্লাহ, এই ছেলেটা থাকতে আমার আর ওই লাল পরীর সাথে বিয়েটা হবে না। এই, তোকে এসব বলতে কে বলেছে? আগে বাড়ি চল, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। এখানে আমি একটা কথা বলি, আমি ইয়া আল্লাহ বলে ফেলেছি। মানে বোঝোই তো, আমার যেহেতু ধর্ম অনুযায়ী আমি সবসময় এটা বলে অভ্যস্ত, তো এখানে হে ভগবান ছিল, ওটা আমার মুখেই আসবে না, তো তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ,
চলো গল্পে চলি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? কখন থেকে এসে বসে আছে ও, তুমি জানো? তো আমি কি করব, বসে আছে তো। দেখো বৌদি ভাই, ওর সাথে এটা আমার প্রথম দেখা, আর প্রথম দেখাতেই নিশ্চয় আমি ওর গলা জড়িয়ে ঘুরতে যাব না। আর শোনো না, এইসব ফুল মিষ্টি তুমি রাখো, মাকে দিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে আমার কথাটা তো শোনো। আর কোনো কথা শুনতে পারছি না। বৌদি ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে নিজের ঘরে চলে এলাম। তোয়ালাটা নিয়ে বাথরুমে যাচ্ছিলাম। বেশ, আমার কথা শুনলে না তো, যাও যাও, রুমে গিয়ে দেখবে তোমার বউ ওখানে বসে আছে। তে বাথরুমের দরজাটা খুলতেই যাবে, ঠিক তখনই কেউ একজন বাথরুমের দরজাটা ধরে টান দিল। আর তাল সামলাতে না পেরে তে গিয়ে সোজা পড়লো তার গায়ে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। হঠাৎ দরজা খুলতেই দেখি কেউ এসে আমার গায়ের ওপরে পড়লো। আচমকা এরকম একটা ঘটনায় আমি তার কোমর জড়িয়ে ধরেছি। আমি ভয়ে চোখ বন্ধ করে বুঝতে পারলাম আমি কারোর বুকে আছি, আর তার জামার বুকের কাছটা শক্ত করে ধরে আছে। একটা মিষ্টি গন্ধ আমার নাকে আসতে পিটপিট করে চোখ খুলে দেখলাম এটা জাংকুক নামের সেই ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এদিকে আমার বুকের মধ্যে থাকা ব্যক্তির দিকে তাকাতেই আমার হার্টবিট মিস করলাম, বলেই ফেললাম লাল পরি। দেখে বোঝাই যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে, তাই চোখটাও বন্ধ করে আছে, আর আমি আমার পরিটাকে দেখতে ব্যস্ত। হঠাৎ তের খেয়াল হলো যে সে কারোর বুকের ওপর, আর ব্যক্তিটি তার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তাই আস্তে করে বলে, ছাড়ুন আমাকে প্লিজ। তের কথাতে আমি বাস্তবে ফিরলাম, আর সঙ্গে সঙ্গে ওকে দাঁড় করিয়ে দিলাম। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, তাই মাথা নিচু করে বললাম, আমি সত্যিই বুঝতে পারিনি এটা আপনার রুম। সরি সরি, আসলে দিদিভাই আমাকে এই রুমে বসিয়ে দিয়ে গিয়েছিল, তাই আমি ভেবেছিলাম এটা হয়তো দিদিভাইয়ের রুম। জাংকুক একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, দিদিভাই মানে? ঠিক বুঝলাম না, কারণ আমার জানা মতে এই বাড়িতে তোমার দিদিভাই বলে কেউ নেই। এই রে, এই তো মহা ঝামেলা। এখন আমি কি করে বলবো আমি ওনার বৌদিকে এর মধ্যেই দিদিভাই বলা শুরু করে দিয়েছি? আহ, না মানে ওই, আরে আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? রিল্যাক্স। আর এই দিদিভাইটা আবার কে? না, আমার আর কোনো উপায় নেই, এবার বলতেই হবে। ওই মানে আপনার আপনার বৌদি। তের কথাটা শুনে আমার একটু হাসি পেল, আর সাথে মনের মধ্যে একটু অন্যরকম ভালোবাসাও ছেয়ে গেল। ও যে দিদি ভাই মানে বৌদিকে মিন করেছে এটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম, কিন্তু ওর মুখ থেকে বার করতে চেয়েছিলাম। দেখতে হবে না আমার হবু বউয়ের ঠিক কতটা লজ্জা। ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বললাম, ও আচ্ছা, আমার বৌদি তার মানে আপনার দিদি ভাই। মানে কোন সম্পর্কে? কাকিমণি মাকে যে সম্পর্কে দিদিভাই বলে সেরকম কিছু কি? তের দিকে একটু ঝুঁকে আস্তে করে কথাটা বলল জাংকুক। এতক্ষণে তে ভালোভাবে বুঝে গেছে এই বেটা আস্ত একটা নির্লজ্জ। কি হলো, আপনি চুপ করে আছেন যে, বললেন না তো? না, বেশিক্ষণ এই ছেলের সামনে থাকা যাবে না। আমি জানি না, বলেই এক দৌড় দেয় তে, এক দৌড়ে একদম নিচে। ও যে লজ্জা পেয়েছে সেটা আমি ভালোভাবেই বুঝতে পারলাম, আর তার উপরে ওর ছুট দেখে হাসতে হাসতে বিছানায় পড়লাম। মনে মনে বলতে লাগলাম, সত্যি মেয়েটা খুব ভালো, আমি তো এরকম একটা মেয়েই খুঁজছিলাম। বিছানায় শুয়ে আরো কিছুক্ষণ ওর লজ্জামাখা মুখটার কথা মনে করে নিজের অজান্তেই হেসে দিলাম। তারপরে উঠে বাথরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম। তে নিচে আসতেই জিমিন কাছে এসে বলল, এই তে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বড় কাম্মা তোমাকে ডাকছে, যাও। দিদি ভাই, উনার ঘরটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকের প্রথম ঘরটা। আচ্ছা, ধন্যবাদ, বলে আন্টির ঘরের দিকে পা বাড়ালাম। আন্টির ঘরের সামনে এসে বললাম, আন্টি আসবো? আরে তে মা, আয় ভেতরে আয়, আমার ঘরে আসার জন্য তোর পারমিশন নিতে হবে না রে মা। আন্টি, তুমি আমাকে ডেকেছিলে? কথাটা বলেই জিভ কাটলাম। সরি, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম।
ধুর পাগলি মেয়ে, মেয়েরা কি মাকে কখনো আপনি করে বলে? আর তুই কি আন্টি আন্টি করছিস? মা বল, না হয় মামুনি বল। তে একটু লজ্জা পেয়ে যায়। আচ্ছা, তাহলে আমি তোমাকে মামুনি বলে ডাকবো। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে, বলে কপালে একটা চুমু দেয় জিন। মামুনি, তুমি আমাকে ডেকেছিলে কেন? কোনো দরকার আছে? হ্যাঁ, দাঁড়া, তোকে একটা জিনিস দেই। বলে মামনি আলমারি থেকে একটা শাড়ি আর কিছু গহনা বের করে আমার হাতে দিল আর বলল, এই নে, শাড়িটা আমি তোর জন্য কিনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। আমি শাড়িটা নিয়ে দেখলাম, শাড়িটা খুব সুন্দর দেখতে, সাদা শাড়ি আর লাল পাড়, পাড়টাতে আবার সুন্দর জরির কাজ করা। শাড়িটা খুব সুন্দর হয়েছে মামনি। যাক বাবা, তাহলে শাড়িটা তোর পছন্দ হয়েছে। এবার যা তো মা, এই শাড়িটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। জিমিন, এই জিমিন। হ্যাঁ বড় কাম্মা বলো, ডাকছিলে আমাকে? হ্যাঁ মা, শোন না, তেকে এই শাড়িটা একটু পরিয়ে দে তো। আচ্ছা, এইতে তুমি আমার সাথে আমার ঘরে এসো। আচ্ছা, বলে আমি দিদিভাইয়ের পেছন পেছন দিদিভাইয়ের ঘরে চলে গেলাম। কিন্তু মুশকিলটা হলো শাড়ি পরানোর সময়। দিদিভাই, এই ব্লাউজটা তো খুব টাইট। আন্টি আমাকে যে শাড়িটা দিয়েছে তার ব্লাউজটা আসলে খুব টাইট। ব্লাউজটা আমার গায়ে হয়েছে, কিন্তু প্রচন্ড টাইট থাকার জন্য বুকের সামনের কিছুটা অংশ খাস করে আছে। কি করি বলো তো তে? আমার সাইজের ব্লাউজ তো তোমার হবে না, আমি তো তোমার থেকে মোটা। দিদি ভাই, একটা কাজ করি, ব্লাউজটা জোর করে পরে নিই, আর শাড়ি তো সামনে থাকবে, তাই খুব একটা কিছু বোঝা যাবে না। তাই করো, আমি শাড়িটা বরঞ্চ পিন দিয়ে আটকে দিই। তারপর দিদিভাই আমাকে শাড়িটা পরিয়ে দিল, আর সাথে কিছু গহনাও পরিয়ে দিল। আর আমার চুলগুলো যেহেতু খুব বড়, তাই একটা বড় করে খোপা করে দিল। উফ তে, তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আর জাঙ্কুক প্রেমে পড়তে বাধ্য আজ। দিদিভাইয়ের কথা শুনে আমার খুব লজ্জা লাগলো, তাই বললাম, তোর, তুমি যে কি বলো না। আচ্ছা শোনো না তে, তুমি এখানে একটু বসো, আমি দেখি পুজোর ওখানে সবকিছু হয়ে গিয়েছে কিনা। তারপর দিদিভাই আমাকে ঘরে বসিয়ে রেখে পুজোর ঘরে চলে গেল। আর আমি কিছুক্ষণ বসে থাকতে থাকতে ভাবলাম, আমিও একটু পুজোর ঘর থেকে ঘুরে আসি। দিদিভাইয়ের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলাম কাকিমণি আমার হাতে একটা কফির মগ এগিয়ে দিয়ে বলল, এই তেমা, এটা একটু জাঙ্কুকের ঘরে দিয়ে আসবি, আমার না অনেক কাজ আছে। জিমিন থাকলে ওকে বলতাম, কিন্তু ও ইয়নমিনকে চান করাচ্ছে, আর দিদিভাই আমাকে পুজোর ঘরে ডাকছে, তুই একটু ওকে দিয়ে আসবি মা। আসলে জাঙ্কুক আমাকে অনেকক্ষণ আগেই বলেছে, আমি ভুলে গিয়েছিলাম, তুই একটু আমার হয়ে দিয়ে আয় না মা। আচ্ছা ঠিক আছে কাকিমণি, তুমি আমাকে দাও, আমি ওনাকে দিয়ে আসছি। কাকিমণির হাত থেকে কফিটা নিয়ে জনাবের ঘরের দিকে এগোলাম। কাকিমণি, আমরা কি এটা ঠিক করলাম, দেরিতে কফি নিয়ে যাওয়ার জন্য জাঙ্কুক যদি তের ওপর রেগে যায়? ধুর বাবা, তুই যে কি বলিস না, আমরা আর ওর বউ এক হলাম, দেখি না কি হয়। ওইসব রাগ দেখবি এই মেয়ের সামনে কোথায় চলে যাবে। বলছো? আচ্ছা তাহলে দেখাই যাক, বলে দুজনেই হেসে ফেললো। সিঁড়ি দিয়ে উঠছি আর ভাবছি, আবার ওই বদমাইশ নির্লজ্জ ছেলেটার ঘরে যেতে হবে। বলি একদিন কফি না খেলে কি হবে। দেখছি পুজোর কাজের জন্য বাড়ির সবাই ব্যস্ত, কিন্তু না, ওনার তো কফি চাই। জাঙ্কুককে 101টা বকুনি দিয়ে ওর ঘরে গেলাম। দরজার বাইরে থেকে দরজায় টোকা দিলাম। জাঙ্কুক দরজার দিকে না তাকিয়ে বলে, কাকিমণি, আমি তোমাকে কখন আসতে বলেছিলাম, আর তুমি কখন আসছো? তুমি জানো ঠিক সময় কফি না পেলে আমার মাথাটা গরম হয়ে যায়। এবার আমি রাগ করে কিছু একটা বলে দেব, আর তারপর ব্যাস, জাঙ্কুক রাগী, জাঙ্কুক এই, জাঙ্কুক ওই। তে আর থাকতে না পেরে মুখ ফসকে বলেই ফেলে, আজ পুজোর দিনে কফিটা নাই খেলেন? বাড়ির সবাই যেই যার কাজে ব্যস্ত, এটা তো আপনার একটু বোঝা উচিত। অচেনা না হলেও কিছুটা চেনা গলা শুনতে পেয়ে আমি বুঝে গেলাম দরজার ওপারে কে, তাও নিশ্চিত হওয়ার জন্যই বললাম, কে? তে মনে সাহস নিয়ে ঘরে ঢুকে বলে, আমি। বলেই তার চোখটা আটকে গেল সামনে থাকা ব্যক্তিটির দিকে। সাদার ওপরে লাল সুতো দিয়ে কাজ করা একটা পাঞ্জাবি পরেছে। জাঙ্কুক নিচে সাদা জিন্স, হাতে পড়েছে একটা সাদা রঙের ঘড়ি, দেখেই বোঝা যাচ্ছে ঘড়িটা বেশ দামি। ডান হাতে স্বর্ণের ব্রেসলেট
আর চুলগুলো ভিজে হওয়ার কারণে বিন্দু বিন্দু জল টপকে কপালে গড়িয়ে নাকে পড়ছে। ভিজে চুলে যে কোনো ছেলেকে এত অসম্ভব সুন্দর লাগতে পারে জাংকুককে না দেখলে বুঝতেই পারতাম না। আমি তের দিকে একভাবে তাকিয়ে থাকলাম। আজ আমার বলার আর কোনো ভাষা নেই, ওকে এতটাই সুন্দর লাগছে। শাড়ি পরে কোনো মেয়েকে এত সুন্দর লাগতে পারে সেটা ওকে না দেখলে বুঝতে পারতাম না। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম পরশু মার সাথে কেনাকাটা করতে গিয়ে এই শাড়িটাই মাকে পছন্দ করে দিয়েছিলাম। এই জন্যই মা আমাকে এতবার করে বলছিল তুই একটা শাড়ি পছন্দ করে দে। নিজের অজান্তেই হেসে ফেলে জাংকুক। কিন্তু তের হাতে কফিটা দেখে অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে, আপনি এখানে, তাও কফির কাপ নিয়ে? হঠাৎ জাংকুকের কথাতে ধ্যান ফিরে তের। আসলে কাকিমণি এটা দিল, বলল আপনাকে দিয়ে আসতে। ও দেখুন, আমি সবকিছু খাই না, খাওয়ার মধ্যে কফিটাই বেশি খাই, তাই ঠিক সময় কফি না পেলে আমার মাথাটা ঠিক থাকে না। প্লিজ কিছু মনে করবেন না। তেও হেসে বলে, না না, কিছু মনে করিনি। আর তখন ওইভাবে বলার জন্য আমিও সরি, আপনিও কিছু মনে করবেন না। এই নিন, বলে কফির মগটা এগিয়ে দেয় জাংকুকের দিকে। জাংকুক হাত বাড়িয়ে কফিটা ওর থেকে নেয়ার সময় ওর হাতের সাথে তের হাত স্পর্শ হলো, আর সাথে সাথেই কেঁপে উঠলো জাংকুক। থ্যাংক ইউ। না না, ঠিক আছে। কথাটা বলা মাত্রই তে ওরে বাবারে বলে চিৎকার করে শাড়িটা হাত দিয়ে ধরে এক লাফ দিয়ে বিছানার উপর উঠে পড়েছে। কি হয়েছে? এরই প্রবলেম? আপনি ঠিক আছেন? জাংকুক কিছুই বুঝতে পারলো না কেন এরকম করছে। এই আপনার ঘরে টিকটিকি আছে? তের কথা শুনে জাংকুক হাসবে না কাঁদবে বুঝতে পারলো না, কারণ যার কথাই এই বাড়িতে এবং বাড়ির বাইরে সবাই ভয় পায় তার হবু বউ কিনা টিকটিকি দেখে ভয় পায়। ইয়া আল্লাহ, কপালে এও ছিল আমার। এই আপনি কি বিড়বিড় করছেন? আগে টিকটিকিটা তাড়ান না। জাংকুক আর কি করবে, এখন টিকটিকি তাড়াবে। এটা যদি বাড়ির কেউ দেখে নিত তাহলে মান সম্মান চলে যেত। জাংকুক টিকটিকিটা তাড়িয়ে দেওয়ার পরে তে জাংকুককে বলে, থ্যাঙ্কস। না না, ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। আপনি ঠিক আছেন তো? এবার নেমে আসুন নিচে। হ্যাঁ, আমি ঠিক আছি। ওনার কথা শুনে খেয়াল হলো আমি তো ওনার বিছানার ওপরে, তাই তাড়াতাড়ি করে নামতে গিয়ে শাড়িতে পা আটকে পড়েই যাচ্ছিলাম। তখনই জাংকুক কোনো কিছু না ভেবেই তেকে ধরে ফেলে। এবার আর জামার ওপরে নয়, শাড়ি পরে থাকার কারণে জাংকুকের হাতটা সরাসরি তের পেটের মধ্যে চলে গেছে, আর তে পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। যখনই বুঝতে পারলাম যে আমি পড়ে যাওয়ার আগে কেউ আমাকে ধরে নিয়েছে, আমার তখন আর বুঝতে বাকি রইল না যে আমাকে কে ধরেছে। আস্তে করে চোখটা খুলে বললাম, সরি। জাংকুক ওকে কোলে তুলে বিছানার উপর থেকে নিচে নামিয়ে দেয় আর বলে, একটু সাবধানে চলাফেরা করতে পারেন তো, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলেন। সরি, আমি বুঝতে পারিনি। বলেই চলে আসতে যাব, ঠিক তখনই আমার শাড়ির আঁচলে টান পড়তেই পিছন ফিরে দেখলাম ওনার ঘড়ির সাথে আমার শাড়ির আঁচলটা জড়িয়ে গিয়েছে। উনি আস্তে করে আমার আঁচলটা ছাড়িয়ে দিলেন। ধন্যবাদ বলে আবারও চলে আসার সময় হাতে টান অনুভব করলাম। এবার ভালোভাবেই বুঝতে পারলাম উনি আমার হাতটা ধরেছে। ওনার দিকে ফিরে বললাম, কিছু বলবেন? একটু দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেব। তারপর সকালবেলা বাজার থেকে আনা বেলি ফুলের মালাটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন, এটা আপনার জন্য, মা এটা আপনাকে দিতে বলেছে। এ জাংকুকের হাত থেকে মালাটা নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে চলে যায় আর সোজা জিমিনের ঘরে চলে আসে। এখন তো দেখছি শুধু নির্লজ্জ না, বেশ রোমান্টিকও আছে, বলে মনে মনে হেসে ফেলে তে। কফিটা খেয়ে উপর থেকে নেমে সোজা পুজোর ঘরে চলে যায় জাংকুক। পুজোর ঘরে এসে দেখে সবাই আছে, শুধু ম্যাডাম নেই। তখনই জিন ওর কাছে এসে বলে, জাংকুক, একটু তেকে ডেকে নিয়ে আয় তো, আসলে ঠাকুর মশাই ওকে ডাকছে। মার কথা শুনে মনে মনে বেশ খুশি হলো জাংকুক, কিন্তু প্রকাশ করলো না। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি, বলেই চলে গেল। কিন্তু মাকে জিজ্ঞেস করাই হলো না ম্যাডাম কোথায় আছে। কে জানে, কোথাও হয়তো টিকটিকি দেখে লাফালাফি করছে। মনে মনে কথাটা ভেবে বেশ হাসলো জাংকুক।
এদিকে তে বিরক্ত হচ্ছে। ধুর বাবা, কখন থেকে চেষ্টা করছি কিন্তু মালাটা কিছুতেই পড়তে পারছি না। দিদিভাইও এদিকে আসছে না যে বলবে একটু পরিয়ে দিতে। জাঙ্কুক খুঁজতে খুঁজতে জিমিনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কারোর গলার আওয়াজ শুনে থেমে গেল আর বুঝতে পারলো এই রুমেই ম্যাডাম আছে। গিয়ে দেখে অনেক চেষ্টা করছে মালাটা খোপাতে আটকানোর জন্য, কিন্তু পারছে না। তাই জাঙ্কুকই বলে ওঠে, মে আই হেল্প ইউ? পেছন থেকে কারোর গলা শুনে আয়নার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক। কি বলবে বুঝতে পারলো না তে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে দেখে জাঙ্কুক আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে। তের বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করেছে। জাঙ্কুক তের হাত থেকে মালার কাঁটাটা নিয়ে নিলেন। তারপরে মালাটা সুন্দর করে গুছিয়ে কাঁটা দিয়ে তের খোপাতে আটকিয়ে দেয়। তে মুগ্ধ হয়ে ওর কাজ দেখছিল। একটা ছেলে এতটা পারফেক্ট হতে পারে ওকে না দেখলে বুঝতেই পারতো না। জাঙ্কুক মালাটা চুলে আটকে তের দিকে তাকিয়ে দেখে অসম্ভব সুন্দর লাগছে। এখন ওর দিকে তাকিয়ে থাকলে জাঙ্কুক ঘরের মধ্যে চলে যাবে। তাই গলাটা পরিষ্কার করে বলে, আপনাকে মা ডাকছিল পুজোর ঘরে যাওয়ার জন্য। আচ্ছা চলুন, বলেই জাঙ্কুকের সাথে নিচে চলে যায় তেও। সরি পাখিরা, তোমরা জানো তো আমি বাড়িতে আছি, আর বাড়িতে অনেক মানুষ, মানে একা কোনো সময়ই পাচ্ছি না, জন্য আমি এডিটও করতে পারছি না। এগুলো তো সবার সামনে করা যায় না, বোঝো না, তার জন্য একটু লেট হচ্ছে। প্লিজ তোমরা আপুর ওপর রাগ করো না, আপনি সত্যিই সরি। আর আমি খুব তাড়াতাড়ি আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। তবে এটা বলি, ভিডিও একটু ছোট হবে, কারণ বড় এডিট করতে তো একটু সময় লাগবে বলো। সো প্লিজ সবাই একটু মানিয়ে নাও, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বেশি বেশি করে দেখো। আল্লাহ হাফিজ।